কাল রাতে জল ঢেলে বাড়ি ফিরে সাবু মাখা খেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম শিব ঠাকুর দেখতে। মানুষ দুর্গা ঠাকুর দেখতে বেরোয়, কালী ঠাকুর দেখতে বেরোয়, আমরা বেরিয়েছি শিব ঠাকুর দেখতে। আসলে কি বলতো, আমার বর আর রিন্টু প্রথমে দুজন মিলে ঠিক করেছিল যে আমাদের আশেপাশে দুটো তিনটে পুজো হয়েছে, তো সেই পুজো মণ্ডপে গিয়ে পুজো দেখবে। তখন আমি বললাম যে আমাকেও তাহলে নিয়ে চলো। তো এই যে এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আর এই যে পুজোটা হয়েছে, এটা হয়েছে একদম আমাদের নুঙ্গি স্টেশনের পাশেই। এতবার এখান দিয়ে যাতায়াত করেছি, কখনোই আমার এই ঠাকুরটা চোখে পড়েনি, আজকে ফার্স্ট টাইমই দেখলাম। তবে প্রথম দেখাতেই আমার মনে হলো এখানে শিবলিঙ্গ বেশ জাগ্রত। তারপর ওইখান থেকে ঘুরে চলে এসেছিলাম এই পুজো মণ্ডপটিতে। আর এটি হচ্ছে বাটা নিউল্যান্ড স্কুলের ঠিক অপোজিটেই এই পুজোটা হয়েছে। এমনি সময় দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে কোনো মন্দির আছে বলে, কারণ এমনি সময় পুরো জঙ্গলে ঢাকা থাকে এই জায়গাটা। আর এইখানে রিন্টু মানে আড্ডা মারে, ওর বেশ কয়েকটি বন্ধু রয়েছে, তো সবাই মিলে এখানেই পুজোটা করেছে। আর পুজো হচ্ছে বলে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা কেটে ওখান দিয়ে আসা যাচ্ছে, তো বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে পুরো দেখো দেওয়ালে মহাদেবের নানা রকম মূর্তি এঁকেছে, এটা কিন্তু কোনো পেইন্টারকে দিয়ে ওরা করায়নি। এখানে যেসব ছেলেরা আড্ডা মারে তারা নিজেরাই নিজের হাতে পুরো ডেকোরেশনটা করেছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল, মহাদেবের গান চলছিল আর এত সুন্দর করে সাজিয়েছিল চারিদিকটা যে কি বলবো। এখানে যে বট গাছটা দেখতে পাচ্ছ, মানে বট গাছের তলায় যে শিব মন্দিরটা রয়েছে, ওই বট গাছটা আমফান ঝড়ে অর্ধেক পড়ে গেছে, মানে যেইভাবে রয়েছে ওইভাবেই অর্ধেক পুরো পড়ে গেছে। তো ওইখান থেকেই ওরা সব কিছু ম্যানেজ করে পুরো এই যে চাতালটা রয়েছে মন্দিরের, চাতালটাও পুরোটা ভেঙে গিয়েছিল। সব ওখানে যারা মানে আড্ডা মারে ওরা সবাই মিলে ঠিক করে পুজোটা করেছে। তো স্বয়ং মহাদেব নিজেই এখানে থাকতে চেয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এতক্ষণ তোমরা দেখছিলে শুক্রবার রাতের ব্লগ, আর এটা হচ্ছে শনিবার সকালের। তো কালকে রাতে ফিরেছি ওই 1:30 পৌনে 2 নাগাদ ফিরেছি, শুতে শুতে 2 বেজে গেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। আমার বড় উঠেছে অনেকটা লেট করে, তো ও উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেছে। আর আমি এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকালই একটা খারাপ খবর এসে গেছে, সেটা হচ্ছে যে আমার মেজো পিসি, যাকে কদিন আগে আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম, তো উনি মারা গেছেন। প্রায় 2 মাসের কাছাকাছি উনি হসপিটালে অ্যাডমিট ছিলেন। তো কি স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল, তার থেকে আর কি মাথায় রক্ত জমাট বেঁধেছিল, তো রক্ত চলাচল করতে পারছিল না, তার জন্য 2টো অপারেশনও হয়েছে। আর যেহেতু বয়সটাও হয়েছে তাই আর নিতে পারেননি, তো খুবই কষ্ট পাচ্ছিলেন। আমার মা বাবা যাবে আর কি দেখতে, আমাকেও বলেছিল যাবার কথা, কিন্তু যেহেতু আমার শরীরটা কদিন ধরে ভালো নয় তাই আমি আর গেলাম না। তো যাই হোক, মানুষের সময় হলে তো তাকে যেতেই হবে পৃথিবী ছেড়ে, কারণ কেউই পৃথিবীতে চিরকাল থাকার জন্য আসেনি, সবারই একটা নির্দিষ্ট সময় আছে। তো এই খবরটা পাওয়ার পরে একটু খারাপ লাগছিল, আর কি করা যাবে, উনিও কষ্ট পাচ্ছিলেন। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে কালকে রাতে এই শাড়িটা পরে আমি জল ঢেলেছিলাম, তো শাড়িটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো ওইদিকের কাজকর্ম সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু সন্ধে 6:17 চতুর্দশী কাটবে, তো সেই কারণে দুপুরে আজকে আর ভাত খাবো না। মাকে বলেছিলাম যে পরোটা তরকারি খাবো। আর বাবা যেহেতু কালকেরও দুপুরে পরোটা খেয়েছিল, সেই জন্য আজকে আর খাবে না। আমাদের জন্য বাবা 2 দিন ধরে নিরামিষ খাচ্ছে, তাই বাবাকে আজকে একটু ভাত আর পেঁয়াজ আলুর তরকারি করে দেবে। তো ওইদিকে আলু চচ্চড়িটা আগে করে রেখেছিলাম। আর এখন এই যে দুপুর 1:30 মতন বাজে, সকাল থেকে আমি মা দুজনেই টিফিনে কিছু খাইনি, তো দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। আর আমার বড় ফোন করে বলল যে ও আসছে খেতে, তো সেই কারণে এখন আমি মাকে পরোটাটা বেলে দিচ্ছি আর মা পরোটাগুলো ভেজে নিচ্ছে। তো মা ওইদিকে পরোটা ভাজছে। আর এই যে কালকে যে মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম, ওইখান থেকে 2টো পুজো করা ফল আমাকে দিয়েছিল। তো একটা শসা একটা আপেল দিয়েছিল, তাই ভাবলাম শসাটা কেটে পরোটার সাথে খেয়ে নিই। তো ওই জন্য এখন আমি শসাটা কাটতে বসে গেছি। তো ওইদিকে মায়ের পরোটা ভাজা হয়ে গেলেই আমি আর মা দুজন মিলে খেতে বসে যাব। আর আমার বড় চলে এসেছে অফিস থেকে, আজকে হাফ ডে করেছে, এসেই ও চলে গেছে ক্লাবে। ওই জন্য মাকে বললাম যে ছাড়ো, যখন ইচ্ছা খাবে, তুমি আর আমি খেয়ে
খেয়ে নিই। গতকাল থেকেই যেহেতু সেরকম কিছু খাওয়া নেই তো আজকের খুব খিদে পেয়ে গেছে। কালকে রাতেও সাবু খেয়েছিলাম আর সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি, আর এখন প্রায় বাজতে যায় 2টোর মতন। তো বাবারও খাওয়া হয়ে গেছে যেহেতু, তাই মাকে বললাম চলো তুমি আর আমি খেয়ে নিই, আর ওর খাবারটা তুলে রেখে দিচ্ছি, ও যখন পারে এসে খাবে। আর কি বলো তো, আমরা তো বাঙালি, যতই যা ইচ্ছা খুশি খাই না কেন, দুপুরবেলাটায় যেন ভাত না খেতে পারলে কেমন একটা হয়। তো কালকে থেকে ভাত না খেয়ে রয়েছি। আজকে রাত্রিরও ভাত খাওয়া হবে না, কারণ আজকে রাতে মেঘার দিদির বাড়িতে আমাকে আর আমার বরকে নিমন্ত্রণ করেছে, ও একটু রান্না বান্না করবে, তো ওখানেই খাওয়া দাওয়া রয়েছে। তাই গোটা 2টো দিন ভাত খাবো না, সেই ভাত খাবো গিয়ে হচ্ছে রবিবার। তো চলো আর বেশি বকবক করতে পারছি না, খুব জোর খিদে পেয়ে গেছে। আমরা খেতে থাকি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে 9:45 মতন, দুপুরের পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। সন্ধেবেলা শুয়েই ছিলাম, শরীরটা ঠিক ভালো না, ম্যাচ করছে শরীরটা, ওই জন্যে। আর এখন এই যে রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে মেঘার দিদির বাড়িতে। তোমাদের বললাম না যে ওদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে রাতে খাওয়া দাওয়ার, তো এখন ওই কারণে ওখানে যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। খোলো, গেটে তালা দেওয়া। আমি ভেবেছি মেঘা। হ্যাঁ, তো এখানে এসে আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ হাসি ঠাট্টা গল্প মজা করছিলাম, আর এখন বাজে রাত 11:15 মতন। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে মেঘার দিদি রান্না করেছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো খেতে খুব সুন্দর হয়েছিল, আর সবাই মিলে আনন্দ মজা করে একটা জায়গায় খাওয়ার মজাই আলাদা। তো এখন এই যে ওর দিদি আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এরপরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমার অবস্থা দেখো, পাখার হাওয়াতে চুল উড়ে পুরো পাগল পাগল লাগছে। কেন? খেয়ে দেবো না, আমি তো লুচি খাই না, আমার বমি হচ্ছে।